আইটিসি পুনর্গঠনে 6 সদস্যের সার্চ কমিটি ঘোষণা। আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে থাকছেন একজন নারী সদস্য। সার্চ কমিটির এখতিয়ার রাষ্ট্রপতির, নাম দেয়নি আওয়ামী লীগ, দাবি কাদেরের। সরকারের পছন্দের নিয়োগে ক্ষুব্ধ বিএনপি, বললেন ফখরুল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশনা। বঙ্গবন্ধুর আদর্শে দেশ সেবার আহ্বান। এবং দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের উন্নতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। কমিয়ে আনার চেষ্টা সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত এবং আমি নাভিলা হাসান। এছাড়াও সংবাদে থাকছে রাজধানী ও আশপাশের কমিউটার রেল সেবা নিয়ে বিশেষ রিপোর্ট। বিস্তারিত। নতুন নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। এছাড়া কমিটিতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং একজন নারী সহ বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষককে সদস্য করা হয়েছে। খান আলমিনের রিপোর্ট। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপরই গঠন করতে হবে নতুন কমিশন। এজন্য 31টি রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৈঠকে বেশিরভাগ দল আইন প্রণয়নের তাগিদ দিলেও সময় সংক্ষিপ্ততার কারণে এবারও সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন। এজন্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে 6 সদস্যের একটি তালিকা পাঠানো হয়েছে। সার্চ কমিটির নেতৃত্বে থাকছেন আপিল বিভাগের বিচারপতি ও 2012 সালের গঠিত সার্চ কমিটির প্রধান সৈয়দ মাহমুদ হোসেন। সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাকি সদস্যরা হলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং নারী প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহোপাচার্য অধ্যাপক শিরিন আক্তার। 2012 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করেই 4 সদস্যের সার্চ কমিটি করেছিলেন। সেখানেও একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সদস্য হিসেবে ছিলেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, আপনি এই মুহূর্তে সচিবালয়ে আছেন, তো কি মনে করছেন আপনি? আজকে প্রজ্ঞাপনটি জারি করা হবে কিংবা তালিকায় যেই নামগুলো সংযোজিত হচ্ছে সেই তালিকার সর্বশেষ কি নাম যুক্ত হয়েছে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বিস্তারিত জানান। শারমিন, এখানে আসলে প্রজ্ঞাপন যে জারি হতে পারে আজকে, সেটা আমরা অনেকটাই বুঝতে পারছি। তো সবশেষ যে অবস্থা সেটা হলো এখানে যেই সংস্থা মন্ত্রিপরিষদ সচিব, তিনি এখনো এখানে এসে পৌঁছাননি। আজকে সকালেই রাষ্ট্রপতির পক্ষ থেকে সার্চ কমিটির নিয়োগের বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে একটি তালিকা এসেছে এবং সেটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সেটিকে আবার মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে আনা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সার্চ কমিটি নিয়ে আমরা দেখেছি যেটা দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা হয়েছে। আমরা যেটা জেনেছি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করা হয়েছে। এরপরে
এই সচিবালয়ে আবার মন্ত্রী পরিষদ সচিব এখানে এসেছিলেন। আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি যে প্রজ্ঞাপন জারি হতে কতটা সময় লাগতে পারে। তো তিনি এখান থেকে 5:30টার দিকে বের হয়ে গিয়েছেন তার দফতর থেকে। তখন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী সেটিকে অনুমোদন দেওয়ার পর তিনি সেটি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন এবং বঙ্গভবন থেকে ফিরে এসে তিনি আমাদেরকে সেই প্রজ্ঞাপন জারি করবেন এবং তিনি সেটা জানাবেন। কিন্তু বিষয় হচ্ছে যে এখন মন্ত্রিপরিষদ সচিব কোথায় আছেন? আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ হয়েছে এবং প্রধানমন্ত্রীর থেকে তিনি বিষয়টি অনুমোদন নিয়ে তিনি এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। রাষ্ট্রপতির কাছ থেকে বঙ্গভবন থেকে হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে ফিরে আসতে পারেন, তারপরই আসলে আমরা জানাতে পারবো এবং তারপরই প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এখানে কয়েকজন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রয়েছেন যারা সাধারণত 5টার পর সচিবালয়ে থাকেন না, কিন্তু তারা এখনো রয়েছেন। তো সেই দিক বিবেচনা করলে আমরা সহজেই অনুমান করতে পারি যে আজকে হয়তো কিছুক্ষণ পরই এই প্রজ্ঞাপনটি জারি হবে। তো আপনি পরে যেটি জানতে চেয়েছেন আসলে এই আজকের যেই সার্চ কমিটি, সেই সার্চ কমিটিতে কারা থাকতে পারে সেই বিষয়টি আমার কাছে যতটুকু গুঞ্জন থেকে যতটুকু জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং পিএসসির চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক এবং হাইকোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি এবং আপিল বিভাগের একজন বিচারপতি, এদেরকে নিয়ে আসলে একটি সার্চ কমিটি হবে এরকম একটা গুঞ্জন ইতিমধ্যে রয়েছে। তবে প্রজ্ঞাপনটা আসলে জারি হওয়ার পরই আসলে আমরা জানতে পারবো, সে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরায়েজি। নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি। একথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সার্চ কমিটি গঠনের বিষয়টি পুরোপুরি রাষ্ট্রপতির এখতিয়ার। রাজধানীতে একটি হোটেলে র্যাপিড পাস বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি বিএনপিকে কারফিউ গণতন্ত্রের দল বলে মন্তব্য করেন। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। আমরা কোনো নাম দিচ্ছি না এবং আমরা এটাও প্রত্যাশা করছি না যে আমাদের দলীয় কোনো লোক সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে এবং কোনো দলেরই হওয়া উচিত নয়। এছাড়া কাকে কাকে তিনি মনোনয়ন দেবেন মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা হত্যা করেছি বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তো আমি তার জবাবে বলতে চাই, বহুদলীয় গণতন্ত্র নয়, বিএনপি হচ্ছে কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। সম্ভাব্য সার্চ কমিটিতে আওয়ামী লীগের পছন্দের লোকদের নাম বিএনপিকে ক্ষুব্ধ ও হতাশ করেছে, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়ে সরকারের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না বলেও জানিয়ে দেন তিনি। বিকেলে রাজধানীতে এক আলোচনায় তিনি এমন অভিযোগ করেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির আয়োজনে বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়া আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। সেখানে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির বৈঠক হতাশায় পরিণত হয়েছে। এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের পছন্দের। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই সরকার, কমিশনার জেনারেল নিয়োগ দিয়েছে এই সরকার, প্রভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরকারের নিয়োগকৃত। মহামান্য রাষ্ট্রপতিকে মনে করি যে তিনি হচ্ছেন শেষ একটি প্রতিষ্ঠান। দুর্ভাগ্য এই জাতির যে সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক সংকট থেকে এই জাতিকে বের করে আনার, সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। সরকার চায় যে এই ধরনের পরিস্থিতি বিরাজ করুক, এই অস্থিতিশীলতাই থাকুক, এই পানি ঘোলাটে হতে থাকুক, আর ঘোলাটে পানির মধ্য থেকেই তারা চমৎকার করে মাছ শিকার করবেন, অর্থাৎ ক্ষমতায় যাবেন, সেই ক্ষমতা তারা দখল করে থাকবেন। এদিকে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল। সেখানে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা অন্য কোন দলে যায় নাই, ছিটিয়ে ছিল হয়তো একটু, এখন সংগঠিত হচ্ছে, গুছিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এ সময় নেতারা জানান সরকারের নির্যাতন নিপীড়ন বন্ধে জনগণ শিগগিরই মাঠে নামবে। এই উৎপীড়ন নিপীড়নের শৃঙ্খল থেকে জাহিদ রহমান, RTV, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বঙ্গবন্ধু আদর্শ নিয়ে নিঃস্বার্থ দেশ সেবারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর গণভবনের সবুজ চত্বর। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা এসেছেন সভাপতিকে শুভেচ্ছা জানাতে, একই সঙ্গে আগামীর দিক নির্দেশনা নিতে। এতে বক্তব্যের শুরুতে ঐতিহ্যবাহী দলটির পেছনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। এ সময় ছাত্রলীগকে সাংগঠনিক হিসেবেই নয়, সেই সঙ্গে নিঃস্বার্থ দেশপ্রেমী হবারও পরামর্শ দেন তিনি। আমাদের রাজনীতি ক্ষমতাকে ভোগ করা না, দেশকে যেন আমরা কিছু দিতে পারি, দেশের মানুষকে যেন দিতে পারি, সেটাই হচ্ছে সবসময় চিন্তা থাকবে। নেতৃত্ব যারা থাকবা তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই মাদক ধ্বংস করে দেয় এক একটা মানুষের জীবন, এক একটা পরিবার। তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আর একটা হচ্ছে জঙ্গিবাদ, এটা শুধু বাংলাদেশ না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিচ্ছে। সকলকেই একসাথে করেই এর বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি করা। একদিকে জীবন জীবিকাও করতে হবে, অপরদিকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা সৎ পথে থেকে জনগণের পাশে থেকে কাজ করবে, সেইভাবে তোমাদের কাজ করতে হবে। আর এই জঙ্গি সন্ত্রাস আর মাদকাসক্তি এর বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক স্বার্থে যারা মানুষ খুন করতে পারে তাদের কাছে দেশের প্রত্যাশা কি হতে পারে তা জানা এদেশের মানুষের। জঙ্গিবাদ, সন্ত্রাস, জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এই অগ্নি সন্ত্রাস করে কত মানুষের ক্ষতি করেছে। জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আশা করি ভবিষ্যতে আর এই পথে তারা পাড়া দেবে না, পাড়া দিলে জনগণই প্রতিরোধ করবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস এর উপরেও মানুষকে সচেতন করতে হবে, এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। কারণ একটা কথা মনে রাখবা, জনগণই হচ্ছে মূল শক্তি। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না জানিয়ে এর বিরুদ্ধে ফের রুখে দাঁড়ানোর আহ্বানও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মারুফ রেজা, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের এমডি না থাকতে পেরে ডক্টর ইউনূস সরকারের উপর ক্ষেপে গিয়ে লবিং করে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিলেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামীণ ফোনের অর্থ গ্রামীণ ব্যাংকে না দিয়ে ডক্টর ইউনূস প্রতারণা করেছেন। ফারুক খানের রিপোর্ট। বিকেল 4:30টায় শুরু হওয়া অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের প্রথম 30 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসের ব্যবসায়িক প্রসারে সার্বিক সহযোগিতা করেছে। তারপরও তিনি আওয়ামী লীগ সরকারের উপর ক্ষেপে গিয়ে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। আমরা কিন্তু ওনাকে সরাইনি, উনি মামলায় হারলেন, হারার পরে ওনার এমডি পদ চলে গেল আইনের কারণে। এরপরে উনি ক্ষেপে গেলেন আমাদের উপর, আর সেই ক্ষেপাটা যে পড়লো আমার পদ্মা সেতুর উপর। আমাদের দেশের কোনো এক স্বনামধন্য পত্রিকার সম্পাদক আর উনি মিলে সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলিক তার সঙ্গে দেখা করে আমেরিকান ফরেন সেক্রেটারি হিলারি ক্লিন্টন সহ এদের সকলের সাথে লবি করে সেই পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দেওয়াটা বন্ধ করে দেওয়া হলো এবং উল্টা দুর্নীতির অভিযোগ আনা হলো। প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস গ্রামীণ ফোন নিয়েও প্রতারণা করেছেন। গ্রামীণ ফোন আসলে টেন্ডারে 3য় স্থান হয়েছিল, তার পাবার কথা না, তবুও আমরা তাকে দিলাম ব্যবসাটা। যেহেতু উনি বলছেন যে এর লভ্যাংশটা গ্রামীণ ব্যাংকে মাধ্যমে দরিদ্র মানুষের হাতে যাবে, সেই কথার জন্যই তাকে দেওয়া হলো। গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলবো একটা চিটিং করা ছাড়া আর কিছুই না, এটা রীতিমতো একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন ওটা ওনার নিজস্ব সম্পত্তি। শেখ হাসিনা আরো বলেন, জঙ্গিবাদ ও বিএনপি জামাতের ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দেশের উন্নয়নে কাজ করছে সরকার। 2009 সরকার গঠন করার পর থেকে এই 8 বছর পর্যন্ত অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। সেখানে একেবারে সেই অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও, মানুষ খুন করা, নানা ধরনের ঘটনা কিন্তু
ঘটেছে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এই জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, যত ধরনের অপকর্ম যারা করতে চেষ্টা করেছে, বিশেষ করে এই জামাত, বিএনপি জোট থেকে শুরু করে এরা, আমরা কিন্তু সেগুলি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেও আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এ সময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের মেট্রো রেল সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বন্যার সময় যখন ফারুক খান, RTV, ঢাকা। বিএনপি সুসংগঠিত হচ্ছে জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বললেন, আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শিগগিরই প্রতিরোধ গড়ে তোলা হবে। দুপুরে নয়াপল্টনে যুবদল আয়োজিত আরাফাত রহমান কোকর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যুর জন্য ক্ষমতাসীনদের দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মী নেতারা অন্য কোন দলে যায় নাই, ছিটিয়েছিল হয়তো একটু, এখন সংগঠিত হচ্ছে, গুছিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পথে আজকে সংগঠন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক রূপ দিচ্ছেন। প্রকাশ করা হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী দুর্নীতি সূচক প্রতিবেদন। দুর্নীতি ধারণার সূচকে 2015 সালের চেয়ে 2016তে 2 ধাপ উন্নতি করে 176টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 15তম, আর দক্ষিণ এশিয়ার দ্বিতীয়। গতবারে প্রাপ্ত স্কোর 25 বেড়ে হয়েছে 26। তথ্যপাতের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে গেলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে মধ্যমানের দুর্নীতিমুক্ত দেশ প্রমাণ পয়েন্টের চেয়ে 17 কম। বিস্তারিত জানাচ্ছেন তামজিদ রনি। টিআইবির তথ্য মতে 2001 থেকে 2005 পর্যন্ত দুর্নীতিতে বাংলাদেশ পরপর 5 বার চ্যাম্পিয়ন হলেও ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। বুধবার প্রকাশিত হলো 2016 এর প্রতিবেদন। গেলবারের চেয়ে স্কোর বেড়েছে 1 পয়েন্ট, আর অবস্থার উন্নতি হয়েছে 2 ধাপ। বাংলাদেশের অবস্থান বৈশ্বিক তুলনামূলক প্রেক্ষিতে গতবার তুলনায় স্কোর 1 পয়েন্ট বেড়েছে, অবস্থান নিচের দিক থেকে 2 পয়েন্ট কমেছে, উপরের দিক থেকে 6 স্টেপ নেমেছে। কিভাবে বাংলাদেশের নাম দুর্নীতির খাতা থেকে মুছে ফেলা যায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান বলেন, স্কোরিং থেকে এই চিন্তাটা অবশ্যই নিজেদের মধ্যে এনে সেটার জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে যে আমরা দুর্নীতি দমনে আসলে খুবই কঠিন একটা সংগ্রামের মধ্যে আছি। আমরা 45 থেকে অনেক অনেক নিচে অবস্থান করছি এখনো। এখানে 1-2 কমা বাড়া কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো রাজনৈতিক সদিচ্ছা, 2 হচ্ছে যারা দুর্নীতি করেন তাদেরকে বিচার আওতায় আনতেই হবে, 3 হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এই কাজটা করবে তাদেরকে শক্তিশালী করতে হবে, প্রতিষ্ঠানকে বাদ দিয়ে শত ভালো আইন হলো তার আইনের প্রয়োগ হবে না। 4 হচ্ছে মানুষকে সোচ্চার হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। মধ্যমানের দুর্নীতিমুক্ত দেশ প্রমাণ করতে হলে স্কোর করতে হয় 43 পয়েন্ট, যেখানে বাংলাদেশের অর্জন 26 পয়েন্ট। স্কোর 43 উঠতে হবে, তখন আমরা বলতে পারবো যে বাংলাদেশ দুর্নীতি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা যেহেতু 43 থেকে অনেক কম নিচে আছি, কাজে আমাদের অবস্থান ভালো নয়। উদ্বেগজনকই বলবো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের তুলনায় শুধুমাত্র আফগানিস্তান নিচে অবস্থান করছে, কাজে এটা আমাদের জন্য বিব্রতকর। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এসেছে সোমালিয়ার নাম, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ যৌথভাবে নিউজিল্যান্ড ও ডেনমার্ক। ভালো 2013। তামজিদ রনি, RTV, ঢাকা। দেশের শান্তি বজায় রাখার মধ্য দিয়ে সমাজের সকল স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে সরকার, বললেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সকালে রাজধানী আগারগাঁওয়ে ERD সম্মেলন কক্ষে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো কোনো কোনো মন্ত্রণালয় কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বড় প্রকল্পে অর্থায়নে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, মেঘা প্রকল্পগুলোতে কিছুটা দুর্নীতি থাকবেই, তবে তা কমিয়ে আনতে মন্ত্রণালয় সজাগ দৃষ্টি রাখছে। এটা দাবি করবো না যে আমাদের সম্মান আমাদের সব জায়গায় আমরা ঠিকভাবে করছি, আমাদের বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেই বিচ্যুতি সেগুলো অনিচ্ছাকৃত এবং সেগুলো হয়তো আমাদের অজ্ঞতার কারণে, এবং সেগুলো হয়তো আমাদের, আমি আবারও বলবো, যেহেতু আমরা একটা স্টেজ থেকে আরেক বড় স্টেজে যাচ্ছি আমরা।
রাজধানী যানজট কমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কমিউটার রেল, অথচ ঢাকার আশপাশের জেলাগুলোর সঙ্গে আজও চালু করা সম্ভব হয়নি চাহিদা মাফিক ট্রেন। সামান্য যে কয়েকটি দিয়ে সেবা দেয়া হচ্ছে সেগুলোরও মান নেই, ফলে ভোগান্তি কমেনি যাত্রীদের। ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাতে দ্রুত কমিউটার রেল সেবার মান বাড়ানোর পরামর্শ দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। রেলপথ নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ও নিহানন্দী। গন্তব্য কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ, দূরত্ব কেবল 8 কিলোমিটার, সময় লাগে আধা ঘন্টার মতো। ছোট্ট এ যাত্রায়ও ভোগান্তির কমতি নেই কলেজ ফেরতে সব শিক্ষার্থীর, যা মাঝে মধ্যেই মাত্রা ছাড়ায়। ডিসটেন্স 1 ঘন্টা, ওই জায়গায় আমরা যাচ্ছি 3 ঘন্টাতে। এইটাতে যে আমাদের রুটির ব্যাপার জড়িত, আমাদের এখানে যে সময়সূচির ব্যাপার জড়িত, সেটা তারা ভ্রুক্ষেপই করছে না। তারা টাইমলি যদি সারে গাড়িটা, তাইলে আমরা ঠিক সময় মতো অফিসে পৌঁছতে পারি। জীবিকার তাগিদে শীতলক্ষ্যা তীরের বন্দর নগরী থেকে নিয়মিত রাজধানীতে আসতে হয় হাজারো নারায়ণগঞ্জবাসীকে। ডেমো ট্রেনের এসব যাত্রীদের ভোগান্তিও তাই চোখে পড়ার মতো। রাজধানী ঢাকা থেকে যে সকল ডেমো ট্রেন প্রতিদিন ঢাকার আশপাশের জেলায় যাওয়া আসা করছে, সে সকল ট্রেনে ভোগান্তির কোনো কমতি নেই যাত্রীদের। এভাবে প্রতিদিন প্ল্যাটফর্ম ছাড়া এই ট্রেনগুলো দাঁড়াচ্ছে এবং তাদের এই রকম কষ্ট করেই গাড়িতে উঠতে হচ্ছে, যে কারণে ভোগান্তির মাত্রা একদমই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন এই যাত্রীরা। 18 শতকের শেষ দিকে নারায়ণগঞ্জ ঢাকা রুটে রেলপথের যাত্রা শুরুর পর উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। অনেক বছর ধরে আলোচনায় থাকলেও ডাবল লাইন নির্মাণের কাজ এখনও শুরু হয়নি, ফলে চাহিদা থাকলেও বাড়ানো সম্ভব হচ্ছে না ট্রেনের সংখ্যা। সকালে যে ডেমো ট্রেনটা আসে সেটা মানে একটা বগি আসে, দুইটা আসে না বর্তমানে, যেটা সকালে অনেক ভিড় হয়। আসলে এত এই বিশৃঙ্খলা, অনেক সময় দাঁড়ায় যাইতে হয়। আমাদের ফার্স্ট স্টেশনে মানুষ কম থাকে, বাট পরের স্টেশন থেকে মানুষ এতটাই বেড়ে যায়, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা কষ্ট হয়। কমলাপুর থেকে জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা সহ প্রায় প্রতিটি কমিউটার রুটে একই দশা। ট্রেন আসে তো ছাড়ে না, ছাড়ে তো সময় মতো পৌঁছেই না। ব্যবস্থাপনার সমস্যা আছে, আমাদের টাইম শিডিউলের সমস্যা, এটাই সবচেয়ে উন্নত মানের না। আমাদের স্টুডেন্ট, আমাদের টাইমের একটা নির্দিষ্টতা আছে, কারণ যে কোনো সময় আসা যাওয়া করতে পারি না আমরা, এটাই সমস্যা। আবার সব স্টেশনে লোকাল মেল ট্রেন না থামায় কমিউটার সেবা থেকে বঞ্চিত যাত্রীরা, অথচ সঠিক পরিকল্পনায় এসব ক্ষেত্রে সমাধান আসতে পারে দ্রুত। কমিউটিং এর উদ্দেশ্যে যে কমিউটিং রেল লাইন তৈরি হলো, সেটাকে আমাদের অবশ্যই জোর দিতে হবে এবং এর থেকে আমরা আরো কত বেশি যাত্রীকে এই রেল লাইন ব্যবহার করার জন্য উৎসাহিত করতে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। অন্যান্য সময়ে 5টা বা 7টা বগি থাকে, সকালে আপনি সেখানে 10টা বা 12টা বগি করে দেন, যাতে আরও অধিক সংখ্যক যাত্রী আপনার টঙ্গী বলেন, নারায়ণগঞ্জ বলেন, সেখান থেকে ঢাকা শহরে আসতে পারে। তবে সরকারও বসে নেই। রেলপথ নিয়ে নিজেদের পরিকল্পনা এবং তা বাস্তবায়নে নেওয়া প্রকল্পের কথা জানালেন মন্ত্রী। যাত্রীদের সেবার জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, আরও ইঞ্জিন আসবে, আরও বগি আসবে। এগুলি যখন আসবে আমাদের সেবার মান আরও বেড়ে যাবে। যাত্রী ভোগান্তির পাশাপাশি ঢাকার যানজট কমাতে কমিউটার সেবার সমস্যা দ্রুত সমাধানেরও আশ্বাস দেন রেলপথ মন্ত্রী। জুলহাস কবির, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। নতুন পাঠ্য বইয়ের মাধ্যমে মৌলবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সম্মিলিত সাংস্কৃতিক জোটের। জড়িতদের শাস্তি দাবি। এবং এমপি লিটন হত্যা মামলায় একজনের 3 দিনের রিমান্ড, হত্যা রহস্য উদ্ঘাটনে গড়িমসির অভিযোগ। রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় 5 জনের ফাঁসি। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবং আমি শারমিন ইফফাত। উচ্চ আদালতের নির্দেশনার পরও হাজারীবাগের ট্যানারি মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা দিতে শিল্প সচিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 7 ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে এই বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। যেসব মালিক হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নিয়ে যায়নি, তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে 10,000 টাকা করে ধার্য করেছিলেন আপিল বিভাগ, অথচ বেশিরভাগ কারখানার কাছ থেকে এই জরিমানার টাকা আদায় সম্ভব হয়নি।
পাঠ্য বইয়ে নতুন লেখা যারা সংযোজন করেছেন তারা মৌলবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা ও বিশিষ্টজনেরা। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনায় এই অভিযোগ করেন তারা। এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী পরিবর্তন প্রতিরোধের জন্য 5 দফা দাবি তুলে এই গোলটেবিলের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষার মান শুধু নিচেই নামেনি, সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় মৌলবাদ ঢুকে পড়েছে। শিক্ষার মানকে বর্তমান সরকার একদম সর্বনিম্ন স্তরে নামিয়ে নিয়ে এসেছে। তার সঙ্গে যোগ হয়েছে এই সাম্প্রদায়িকতা। এটাকে যদি হেফাজতের দাবি পূরণের ব্যবস্থা করে থাকে সরকার, সেটাও সরকারের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা আমরা চাই। সামগ্রিকভাবে একমুখী শিক্ষানীতি ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এই সংকট থেকে বের হওয়া যাবে না এবং বাংলাদেশ একটি আধুনিক স্বনির্ভর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না। এ সময় পাঠ্য বইয়ে ছাপার ভুল ও বিভিন্ন লেখার পরিবর্তন করে সংযোজন করায় এর সঙ্গে জড়িতদের শাস্তি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মত দেন তারা। সরকারকে জাগ্রত হতে হবে এবং অত্যন্ত দ্রুত এই বিষয়ে রেসপন্স করা দরকার। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা চাইব, তিনি একজন প্রগতিশীল মানুষ হিসেবে আমরা জানি, আপনি সুস্পষ্টভাবে বলুন এবং যদি না করতে পারেন দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। পাঠ্য বইয়ের ভুল সংশোধন করে পুনরায় সংযোজন করতে সরকারকে 72 ঘন্টা সময় বেঁধে দেন বিশিষ্টজনেরা। সোহেল রানা, RTV, ঢাকা। 2016 সালে প্রশংসনীয় ভালো কাজের স্বীকৃতি হিসেবে 293 জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজিপি ব্যাচ দিলেন পুলিশ মহাপরিদর্শক KM শহীদুল হক। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সম্মাননা দেন। এ সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দেন মহাপরিদর্শক। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন নির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় যুবলীগের সঙ্গে মতবিনিময় সভায় এমন দাবি করেন তিনি। বললেন, যে স্লোগানে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ, সেই স্লোগানের মর্যাদা রাখতে হবে। কিভাবে পরপর দুবার নিজেকে ভোট যুদ্ধে জয়ী করেছেন এমন প্রশ্নে আইভী বলেন, জনগণের ভালোবাসার বিকল্প নেই। এই ভালোবাসা পেতে জনগণের কাছে যেতে হবে বলেও মন্তব্য করেন আইভী। যুবলীগ চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় রেজাউল ইসলাম ওরফে ডিশ লিটন নামে একজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে 25 দিনেও লিটন হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি অভিযোগ করে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন লিটনের বড় বোন আফরোজা বাড়ি। রংপুরে ব্যবসায়ী শহীদুল ইসলাম হত্যা মামলায় 5 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে একজন আটক এবং বাকি 4 জন পলাতক আছে। আগামী 2021 সাল নাগাদ দেশে টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং রপ্তানি করে থেকে $50 বিলিয়ন রপ্তানি আয় করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। দুপুরে রাজধানীর ইউনিক টাওয়ারে কটন অ্যাসোসিয়েশন ও টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গ্লোবাল সামিট 2017 উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 27 জানুয়ারি ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেনে গ্লোবাল সামিটের উদ্বোধন করা হবে। এই বাজারটা একটা ম্যাথমেটিক্স, এটা জ্যামিতিক হারে বাড়ে, ঠিক গাণিতিক এবং জ্যামিতিকের সাথে জ্যামিতিক হারে এই প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে। এটা ইচ্ছা করলেও আমার কন্ট্রোলে থাকে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেড, এটা একটা ইন্ডেক্সের মাধ্যমে এবং এটা কটন এক্সচেঞ্জের মধ্যে কটনটা ট্রেড হয়। শেষ হলো 2 দিনের ওয়ালটন ডিস্ট্রিবিউটর ও প্লাজা কনফারেন্স। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কারখানা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী এই কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সারা দেশে থেকে আসা ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ও প্লাজা প্রতিনিধিরা অংশ নেন। কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান SM নুরুল আলম রেজভী।
সংবাদে আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সোমালিয়ার রাজধানীর এক হোটেলে জঙ্গি হামলায় নিহত 15, দায় স্বীকার জঙ্গি সংগঠন আল শাবাবের। এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে এবারের বিপক্ষে মাঠে নামছে অ্যাটলেটিকো, অন্য ম্যাচে সেল্টা ভিগোর সঙ্গে লড়বে রিয়াল। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত এবং আমি নাবিলা হাসান। শুরুতেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে চালানো জঙ্গি হামলায় নিহত হয়েছে অন্তত 15 জন, আহত হয়েছে আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ জানায় বুধবার মোগাদিসুর দায়া হোটেলের প্রবেশপথে পরপর একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা সহ 2টি বিস্ফোরণ হয়। এরপর সন্দেহভাজন জঙ্গিরা হোটেলে প্রবেশ করে। হামলা চালানোর সময় সোমালিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্য, সাংবাদিক সহ বেশ কিছু মানুষ ওই হোটেলে উপস্থিত ছিলেন। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল শাবাব তাদের পরিচালিত আন্দালুস রেডিওতে বলেছে, আল শাবাব যোদ্ধারা এখনও সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে। ক্লেমন খেলার সংবাদ। স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। রাত 12:15টায় স্টাডিও মিউনিসিপাল ডি ইপুরিয়াতে এবারের আতিথ্য নেবে দিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে 3-0 গোলে এগিয়ে থাকায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রোজি ব্লাঙ্কোসরা। খেলায় ফিরতে অন্তত 4 গোলে জিততে হবে এইবারকে। এদিকে রাত 2:15টায় স্টাডিও দি বালাইদোসে সেল্টা ভিগোর পরীক্ষার মুখে পড়বে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে প্রথম লেগ 2-1 গোলে হারায় এই ম্যাচে 2 গোলে জিততে হবে জিনেদিন জিদানের শিষ্যদের। টানা 2 ম্যাচ হারের পর জয়ের ধারায় ফেরা লস ব্লাঙ্কোসরা মরণ কামড় দিতে আটঘাট বেঁধেই মাঠে নামবে জানিয়েছেন কোচ জিদান। সংবাদ শেষ করব লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডের খবর দিয়ে। ষষ্ঠ লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডে বছর আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদান রাখায় আরটিভি স্টার অ্যাওয়ার্ডের প্রথম আয়োজন থেকে এমন সম্মাননা দেওয়া হচ্ছে। আতিকা রহমানের রিপোর্ট। দেশের ঐতিহ্য কৃষ্টিকে লালন করে যারা সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, যেসব বোদ্ধা ও আলোকবর্তিকাদের সম্মান জানাতে আরটিভির এমন আয়োজন। গেল বছরগুলোতে এমন আজীবন সম্মাননা পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ভাষা সংগ্রামী সাংবাদিক কামাল লোহানী। এরই ধারাবাহিকতা এবার লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন আন্দোলনের পথিকৃৎ মিডিয়া ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। 1941 সালের 9 আগস্ট লক্ষ্মীপুরে জন্ম রামেন্দ্র মজুমদারের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে যোগ দেন শিক্ষকতায়। 1967 সালে পেশা পরিবর্তন করে যোগ দেন বিজ্ঞাপন শিল্পে। সে থেকে আজ পর্যন্ত বিজ্ঞাপনী সংস্থার কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করেন। বঙ্গবন্ধুর বক্তৃতা বিবৃতির ইংরেজি সংকলন সম্পাদনা করে দিল্লি থেকে প্রকাশ করতেন। 1958 সাল থেকে শুরু করেন মঞ্চে অভিনয় ও নির্দেশনার কাজ। রামেন্দ্র মজুমদারকে বাদ দিয়ে বাংলাদেশের নাটকের ইতিহাস কোনোদিনই রচিত হবে না। যিনি অভিনয়, সম্পাদনা, নাট্য রচনা, নির্দেশনা, নাট্য সংগঠক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খুবই পরিচিত এক মুখ, যিনি আমাদের সবার কাছে প্রিয় দাদা। তিনি শুধুমাত্র আমাদের দেশের সংস্কৃতি ক্ষেত্রের একজন অগ্রনায়কে পরিণত হননি, বিশ্ব সাংস্কৃতিক সংস্থা আন্তর্জাতিক থিয়েটার অনুষ্ঠানের সভাপতির পদেও বৃত হয়েছিলেন। মঞ্চে ও টেলিভিশনে যুক্ত আছেন 50 বছরের বেশি সময় ধরে। রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক সহ পেয়েছেন অনেক দেশি বিদেশি সম্মাননা। রামেন্দ্র মজুমদারের সহধর্মিণী বাংলাদেশে মঞ্চ ও টেলিভিশন নাটকের শক্তিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, একমাত্র কন্যা অভিনেত্রী ও নাট্যকার ত্রপা মজুমদার। আতিকা রহমান, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। ইসি পুনর্গঠনে 6 সদস্যের সার্চ কমিটি ঘোষণা। আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে থাকছেন একজন নারী সদস্য।
সার্চ কমিটির এখতিয়ার রাষ্ট্রপতি, নাম দেয়নি আওয়ামী লীগ, দাবি কাদেরের। সরকারি পছন্দের নিয়োগে ক্ষুব্ধ বিএনপি, বললেন ফখরুল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশনা, বঙ্গবন্ধুর আদর্শে দেশ সেবার আহ্বান। এবং দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের উন্নতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন কমিয়ে আনার চেষ্টায় সরকার, জানালেন পরিকল্পনামন্ত্রী। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।